11ই আগস্ট 1908 ভোর 6টা। একটা 18 বছর বয়সের যুবক আস্তে আস্তে ফাঁসির মঞ্চে অগ্রসর হচ্ছে দেশের জন্য নিজেকে বলি দেওয়ার উদ্দেশ্যে। ছেলেটির জীবন একটু পরেই কেড়ে নেওয়া হবে, কিন্তু তার ছিল না একটুও মৃত্যু ভয়, বরং মুখে ছিল উজ্জ্বল হাসি। সে হাসি হয়তো যমরাজের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছিল। ছেলেটি আর কেউ নন, তিনি হলেন একজন বীর বাঙালি, ক্ষুদিরাম বসু। তৎকালীন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় যুক্ত থাকার কারণে ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে ওঠার আগে ক্ষুদিরামের কাছে তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়েছিল। ক্ষুদিরাম যা বলেছিলেন তা শুনে ওখানে উপস্থিত থাকা সকলের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ক্ষুদিরাম বসুর শেষ ইচ্ছা কী ছিল তা জানলে আপনার গায়েও কাটা দিতে বাধ্য। একটা 18 বছরের বালক মৃত্যুর আগেও দেশের জন্য তার কর্তব্য পালন করে যেতে চেয়েছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম জল্লাদকে এমন একটি প্রশ্ন করেছিলেন যা শুনে জল্লাদ পর্যন্ত কেঁপে উঠেছিলেন, আর সামনে দাঁড়িয়ে থাকা জেলার সাহেবও হতবাক হয়ে গিয়েছিলেন। কি ছিল সেই প্রশ্ন? আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে, আর আজ আমি বীর বাঙালি ক্ষুদিরাম বসুর এমন সব অজানা তথ্য নিয়ে আলোচনা করব যা একজন বাঙালি হিসেবে আপনার অবশ্যই দেখা উচিত। তো চলুন শুরু করা যাক। 3রা ডিসেম্বর 1889 পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় মহুবানী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতের সর্বকনিষ্ঠ বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের পিতা ছিলেন তৈলক্ষ্যনাথ বসু এবং এই রত্নকে গর্ভে ধারণ করেছিলেন লক্ষ্মীপ্রিয় দেবী। ক্ষুদিরাম ছিলেন এনাদের চতুর্থ সন্তান। ক্ষুদিরামের মা লক্ষ্মীপ্রিয় দেবী ক্ষুদিরামের আগেও আরও 2টি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু তারা অকালে প্রাণ হারিয়েছিলেন। ক্ষুদিরামের মা তার চতুর্থ সন্তান ক্ষুদিরামের মৃত্যু আশঙ্কায় তখন প্রচলিত সামাজিক নিয়ম অনুযায়ী ক্ষুদিরামকে নিজের বড়দিদির কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। যেহেতু শিশু ক্ষুদিরামকে খুদের বিনিময়ে কেনা হয়েছিল, তাই তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। 1903 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আদেশ মতো ভগিনী নিবেদিতা এবং শ্রী অরবিন্দ ঘোষ মেদিনীপুর ভ্রমণ করেন। তারা স্বাধীনতার পক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীগুলোর সাথে গোপনে মিটিং করতে থাকেন। আর ঠিক এখান থেকেই ক্ষুদিরামের হৃদয়ে বিপ্লবী চেতনার জন্ম নেয়। আর মাত্র 15 বছর বয়সে ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে স্বেচ্ছাকর্মী হিসেবে যোগদান করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন শুরু করেন। এবার আসছি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই সময়ের ম্যাজিস্ট্রেট বিচারক ছিলেন কিংসফোর্ড। প্রথমে ওনাকে বই বোমার মাধ্যমে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়, অর্থাৎ একটি বোমাকে একটি বইয়ের সাথে প্যাক করে বাদামি কাগজ দিয়ে মুড়ে বিপ্লবী পরেশ মল্লিক কিংসফোর্ডের বাড়ি গিয়ে রেখে এসেছিলেন। কিংসফোর্ড বাড়ি ফিরে উপহারটি পান এবং পরে দেখবেন বলে সেটি সেলফে তুলে রাখেন। এ যাত্রায় বেঁচে যান কিংসফোর্ড। মার্চ 1908 ব্রিটিশ সরকার কিংসফোর্ডকে বিহারের মুজফ্ফরপুরে জেলার বিচারপতি হিসাবে বদলি করে দেয়। তখন অনুশীলন সমিতি মুজফ্ফরপুরে প্রফুল্ল চাকিকে পাঠান পরিদর্শনের জন্য। পরিদর্শন শেষে প্রফুল্ল ফিরে আসে ক্ষুদিরামকে সঙ্গে নিয়ে এবং এদের দুজনকে বোমা তৈরি করে দেন হেমচন্দ্র। এসবের মাঝে পুলিশের মনে সন্দেহ জাগে এবং তারা অনুশীলন সমিতির কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকেন। সাথে বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের নিরাপত্তা বাড়িয়ে দেন। 4 জন কনস্টেবলকে কিংসফোর্ডের বাড়ি পাহারা দিতে নিযুক্ত করা হয়। এর মধ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নিজেদের ছদ্মনাম রাখেন, যথাক্রমে হরেন সরকার ও দীনেশ চন্দ্র। তারা দুজনেই কিংসফোর্ডের দৈনন্দিন কাজকর্মের উপর নজর রাখতে শুরু করেন। মুজফ্ফরপুরের তৎকালীন এসপি আমস্ট্রং বুঝতে পারেননি যে 2 জন বিপ্লবী গোপনে কিংসফোর্ডের উপর নজর রাখছে। ক্ষুদিরাম এবং প্রফুল্ল ম্যাজিস্ট্রেটের উপর নজর রাখাকালীন এটা বুঝতে পারেন যে কিংসফোর্ড মুজফ্ফরপুরের ইউরোপিয়ান ক্লাবের উল্টো দিকে একটা জায়গায় ঘন ঘন যেতেন, আর এই 2 বিপ্লবী কিংসফোর্ডকে প্রাণে মারার জন্য এই জায়গাটাই নির্বাচন করেন।
এরপর আসে সেই দিন 30শে এপ্রিল 1908। ক্ষুদিরাম এবং প্রফুল্ল হাতে বোমা নিয়ে ইউরোপিয়ান ক্লাবের সামনে অপেক্ষা করছিলেন কখন কিংসফোর্ডের গাড়ি বের হবে। রাত 8:30টার দিকে গাড়ি বের হয়। তখন ক্ষুদিরাম এবং প্রফুল্ল সঙ্গে সঙ্গে দৌড়ে যান এবং গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন। একটি প্রবল আওয়াজের সাথে বোমাটি ব্লাস্ট হয় আর গাড়িতে আগুন ধরে যায়। তখন দুই বিপ্লবী ভেবেই নিয়েছিলেন যে তাদের লক্ষ্য এবার পূরণ হলো, কিন্তু না, তাদের হাতে একটি বড় ভুল ঘটে গিয়েছিল। সেদিন সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। গাড়িতে ছিলেন মিসেস কেনেডি এবং ওনার মেয়ে মিস কেনেডি। কিংসফোর্ড ছিলেন অন্য একটি গাড়িতে, আর বিস্ফোরণের ফলে দুজন মহিলা গুরুতর আহত হন এবং মিস কেনেডি 1 ঘন্টার মধ্যেই মারা যান। আর মিসেস কেনেডি চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর শুরু হয় গ্রেপ্তার অভিযান। প্রফুল্ল গ্রেপ্তার হওয়ার আগেই নিজের রিভলভারে থাকা অবশিষ্ট একটিমাত্র গুলি দিয়ে নিজের প্রাণটিকে শেষ করে দেন এবং ক্ষুদিরামকে অয়নি রেল স্টেশন থেকে আটক করা হয়। স্টেশনটি বর্তমানে ক্ষুদিরাম বোস পুষা স্টেশন নামে পরিচিত। 1 মে 1908 মুজফ্ফরপুর থেকে ক্ষুদিরামকে আনা হয়েছিল জেলা শাসক উডম্যানের বাড়িতে। তাকে এক পলক দেখার জন্য গোটা শহরের মানুষ ভিড় জমিয়েছিল। তখন 18 বছর বয়সের ক্ষুদিরামের মুখে ছিল না কোনো ভয়ের ছাপ। তার ভিতরে ছিল উৎফুল্লতা আর শরীরে ছিল দৃঢ়তা। 21 মে 1908 এই দিনে শুরু হয় ক্ষুদিরামের বিচার প্রক্রিয়া, যা ইতিহাসে আলিপুর বোমা মামলা নামে পরিচিত। বোমা ছুড়ে 2জন ব্রিটিশ মহিলাকে মেরে ফেলার অপরাধে ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, আর সাজা শুনিয়েছিলেন বিচারপতি মিস্টার কর্নডপ। আর এই রায় শোনার পরও ক্ষুদিরামের মুখে লেগেছিল অমলিন হাসি। মাত্র 18 বছর 7 মাস বয়সী একটি বালককে তার মৃত্যুর সাজা শোনার পরও হাসতে দেখে বিচারক কর্নডপ চমকে ওঠেন। ভাবেন, ছেলেটির কি একটুও ভয় নেই? এটা কিভাবে সম্ভব? এরপর বিচারপতি কর্নডপ ক্ষুদিরামকে প্রশ্ন করেন, তোমার ফাঁসি হবে, তোমাকে মরতে হবে, সেটা বুঝতে পেরেছ তো? এই শুনেও ক্ষুদিরাম মুচকি হেসেছিলেন। দিনটি ছিল 11ই আগস্ট 1908। ভোর 6টায় ফাঁসি কার্য সম্পন্ন হয়। জেলের ভিতর ডান দিকে ছিল 15 ফিট উঁচু ফাঁসির মঞ্চ। 4 জন পুলিশ ক্ষুদিরামকে নিয়ে আসে। আশ্চর্যের বিষয় হলো, তখন অবধি ক্ষুদিরামের মুখে একটুও মৃত্যুভয় ছিল না। ঐতিহাসিক তথ্য মতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন হাসি খুশি, যেন দেশের জন্য প্রাণ দিতে সে দারুণ খুশি। মৃত্যুকে হাসি মুখে বরণ করে বাস্তবে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছিলেন ক্ষুদিরাম। নজরুলের কবিতায় কান্ডারি হুঁশিয়ার। তারপর তার হাত দুটোকে পিছনে বেঁধে দেওয়া হলো। একটি সবুজ রঙের টুপি ক্ষুদিরামের গলা পর্যন্ত পরিয়ে দেওয়া হলো, আর জল্লাদ শেষ মুহূর্তে তার কাজটি করলেন, ফাঁসির দড়িটি ক্ষুদিরামের গলায় পরিয়ে দিয়ে। এখানেও ঘটেছিল আরেকটি আশ্চর্য ঘটনা। ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া মাত্রই ক্ষুদিরাম জল্লাদকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা, ফাঁসির দড়িতে মোম কেন দেওয়া হয়? এটাই ছিল ক্ষুদিরামের শেষ কথা। আর এই শব্দধ্বনি জল্লাদ এবং সামনে থাকা জেলারকেও চমকে দিয়েছিল। শেষ মুহূর্তেও ক্ষুদিরাম সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তিনি মুহূর্তটিকে প্রাণ ভরে উপভোগ করছিলেন। এরপর জেলা শাসক উডম্যান ঘড়ি দেখে রুমাল উড়িয়ে দেন। জল্লাদ হ্যান্ডেলটিকে টেনে ধরেন। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যায়। মৃত্যুর আগে ক্ষুদিরামকে তার শেষ ইচ্ছে কি জানতে চাইলে তিনি বলেছিলেন, আমি বোমা বানাতে পারি, অনুমতি পেলে এই কৌশলটি সবাইকে শিখিয়ে যেতে চাই। ক্ষুদিরামের এই শেষ ইচ্ছেটি বাতিল করা হয়েছিল। মানে একবার ভাবুন, মৃত্যুর আগেও তিনি দেশের কথাই ভেবেছিলেন। কত উন্নত শির হলে একজন 18 বছরের বালকের শেষ চিন্তা এমন হতে পারে। দেশকে স্বাধীন করার লক্ষ্যে দেশবাসীকে অস্ত্র তৈরির কৌশল শিখিয়ে চিরনিদ্রায় যেতে চেয়েছিলেন তিনি। ক্ষুদিরামের এই বলিদান তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল। দেশের যুবকরা ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনার পছন্দের একজন বিপ্লবী যোদ্ধার নাম কমেন্ট বক্সে লিখে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।